আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনের প্রচার শুরু। ভোটের দিন 3 স্তরের নিরাপত্তা, স্ট্রাইকিং ফোর্স থাকছে সেনাবাহিনী। কর আহরণ কমায় রাজস্ব বাড়ানোর তাগিদ সিপিডি, নইলে বিদেশি ঋণ পরিশোধ হবে বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপ শেষ, অংশীজনদের শরণার্থী ক্যাম্প পরিদর্শন। 3 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ হবে আশা ট্রাম্পের, ইসরায়েলি সেনাদের দখল অভিযান অব্যাহত। ডাকসু নির্বাচনে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। মঙ্গলবার ডাকসু নির্বাচনের প্রচার শুরুর আগে প্রার্থীদের সাথে মতবিনিময়কালে রিটার্নিং কর্মকর্তা এসব কথা বলেন। এদিকে প্রচার শুরু হওয়ায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রার্থীরা এভাবেই ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। প্রচার শুরুর আগে মঙ্গলবার সকালে ডাকসু ও হল সংসদের ভিপি ও জিএস প্রার্থীদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশনের সদস্যরা। এ সময় জানানো হয় নির্বাচন নির্বিঘ্ন করতে ভোটের দিনে থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। ভোটের রেজাল্ট সম্পন্ন হওয়া পর্যন্ত আর্মি কর্ডন করে রাখবে। আপনাদেরকে এই নিশ্চয়তা আমরা দিচ্ছি যে সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। মহান মুক্তিযুদ্ধের যে সকল শহীদ, যে সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের যে সমস্ত প্রতীক, তার কোনটির প্রতি কোন রকম অসম্মান প্রদর্শন করে কোন প্রচার কার্যক্রম চালানো যাবে না। এর পরপরই প্রচারণায় নামে প্রার্থীরা। প্রচারণাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে অন্য হলে ছুটছেন তারা। ছাত্রদলের যিনি বলেছেন আবিদ সাহেব, তিনি নিজেও কিন্তু রিডিং রুমে তিনি চলে গিয়েছেন। কিন্তু যে ব্যক্তি নিজে আচরণবিধি লঙ্ঘন করতেছেন, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, তিনি যদি এসে এসব অভিযোগ করেন, সেটা খুবই খেলো বিষয়, খুবই হাস্যকর বিষয় হয়। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। তারা তাদের পলিটিক্যাল পার্টি অথবা উপর থেকে কোনো আরোপিত যে নির্দেশনা, সেই নির্দেশনা যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করতে চায়, তাহলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নেবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। যদি প্রশাসন পক্ষপাতিত্ব করে, তাহলে যেসব এখানে শিক্ষার্থীরা আছে, যেসব প্রার্থীরা আছে, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা ইমব্যালেন্স তৈরি হবে। আমরা আশা করছি যদি এই ক্যাম্পাসে সুন্দর পরিবেশ 9 তারিখ পর্যন্ত থাকে, 9 তারিখের ভোট বিপ্লবে শিক্ষার্থীরা আমাদেরকে বিজয়ী করবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, পক্ষপাতিত্ব আর লেভেল প্লেইং ফিল্ডের অভিযোগের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনী প্রচারণা। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচারণা করতে পারবে সকল প্রার্থীরা। তবে সেক্ষেত্রে মানতে হবে নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধ। সকল অভিযোগকে ছাপিয়ে এবারে ডাকসু নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে, এমনটাই প্রত্যাশা প্রার্থী ও ভোটারদের। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ সময় 5 দিন বাড়িয়ে 31 আগস্ট করা হয়েছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন 20 জন। এদের মধ্যে 13 জন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হবে আগামী 11 সেপ্টেম্বর। 29 আগস্ট প্রকাশ করা হবে নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা। এরই মধ্যে মনোনয়ন যাচাই বাছাই নিয়ে সরগরম পুরো ক্যাম্পাস। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 21 আগস্ট পর্যন্ত ডাকসুর বিভিন্ন পদে 276টি মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। যাচাই বাছাই শেষে 20টি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন 13 জন প্রার্থী। আগামীকাল এসব আপিলের শুনানি ও রায় ঘোষণা করা হবে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময় 5 দিন বাড়িয়ে 31 আগস্ট করা হয়েছে। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, এখন পর্যন্ত রাকসুর জন্য 154টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। যেভাবে চলছিল সেটা কোথায় কোথায় বাধাগ্রস্ত হয়েছে, যার জন্য আমরা এই তারিখটা পিছাতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন। যে হলগুলোতে যে ভোট কেন্দ্র ছিল সেগুলো ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমরা একাডেমিক ভবনগুলোতে নিয়ে আসতেছি। এদিকে রাকসু নির্বাচনের ভোট 15 সেপ্টেম্বর করার দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। কর আহরণ কমায় রাজস্ব বাড়াতে না পারলে বিদেশি ঋণ পরিশোধ করা বিপজ্জনক হয়ে যাবে। মঙ্গলবার ঢাকায় সিপিডির সংলাপে এই কথা জানানো হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কর প্রশাসনে অটোমেশন চালু না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে। ব্যবসায়ীরা রাজি হলে ভ্যাট 15% থেকে কমিয়ে 1 অঙ্কে আনা যায় বলেও জানান তিনি। কর্মসংস্থান বাড়াতে দেশি বিদেশি কোম্পানিগুলোকে কর ছাড় দিয়ে বিনিয়োগের আহ্বান জানানো হয়। বাস্তবে 8 বছরের জন্য কর ছাড়ের কথা বলা হলেও 40 বছর পর্যন্ত সেই ছাড় চলতে থাকে। এর সাথে রয়েছে রাজস্ব ব্যবস্থাপনায় অদক্ষতা আর কর প্রশাসনে স্বয়ংক্রিয় পদ্ধতি বা অটোমেশনের ঘাটতি। মঙ্গলবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত কর ও ভ্যাট সংস্কার বিষয়ক সংলাপে এসব কথা জানানো হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কর আহরণ কমতে থাকায় রাজস্ব বাড়াতে না পারলে ঋণ পরিশোধ কঠিন হয়ে পড়বে। অনেক বেশি ঋণ হয়ে গেছে, এই ঋণের টাকা শোধ দেওয়া এবং এটা সুদ পরিশোধ করা দুটোই আমাদের জন্য বড় রকমের চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো এটার জন্য আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে। বাংলাদেশ এবং নেপাল একই সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন হবে, তবে নেপালের কর আহরণ তুলনামূলক ভালো, তাই বাংলাদেশে রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই বলে মনে করে সিপিডি। পরোক্ষ করের চাপ কমানো এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো, এই 4টির মাধ্যমেই আমরা একটি দেশের জন্য কর ন্যায্যতা আমরা নিশ্চিত করতে পারি। সিপিডির সংলাপে কাস্টমসকে দুর্নীতির চারণভূমি বলে উল্লেখ করেন ব্যবসায়ীরা। কাস্টমস ট্যাক্সটা নিয়ে কোনো কথা বলার নাই, সবচেয়ে জটিলতা হলো ওইখানে, কারণ মানে দুর্নীতির এবং সমস্যার মূল প্রাণভোমরা কিন্তু কাস্টমসের ভিতরে। যদি স্বচ্ছতার মাধ্যমে কর মামলাগুলোর নিষ্পত্তি হতো, তাই আমার মনে হয় না বিদেশি সাহায্যের প্রয়োজন। সংলাপে জানানো হয়, চাকুরিজীবীরা কর দিলেও ব্যবসায়ীরা দিতে চায় না। ততদিন অডিট বন্ধ থাকবে, লাগলে কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে আয়োজিত 3 দিনের আন্তর্জাতিক সংলাপ শেষ হয়েছে। সংলাপের 3য় দিনে অংশীজনরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। 2017 সালের ভয়াবহ গণহত্যার 8 বছর পর এবং আন্তর্জাতিক তহবিল সংকোচনের প্রেক্ষাপটে এই সংলাপ অত্যন্ত সময় উপযোগী বলে মনে করছেন বিশ্লেষকেরা। আসন্ন নিউ ইয়র্ক সম্মেলনের আগে বিশ্বের দীর্ঘস্থায়ী শরণার্থী সংকটের ন্যায় বিচার, জবাবদিহিতা ও স্থায়ী সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়। রোহিঙ্গা প্রত্যাবাসন, তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ এবং মিয়ানমারে টেকসই সমাধানের জন্য সম্মেলনের শেষ দিন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তারা জানান, প্রত্যাবাসন নিশ্চিত করতে ও টেকসই সমাধান বের করতে রোহিঙ্গাদের স্বাবলম্বী করে তুলতে হবে। এখানে আসছি আমরা তাদের সরজমিন দেখতে, তারা কি চায়, তারা কেমন আছে, তাদের জন্য আরো কি দরকার আমরা একটা অভিমত দিতে চাই, যে দ্রুত তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাদের জন্য আরো উন্নত সুযোগ সুবিধা বৃদ্ধি করে। আমরা মনে করি সিরিয়াস সিকিউরিটি থ্রেট আছে বাংলাদেশের জন্য এবং আসিয়ান কান্ট্রিজের জন্য। এই সিকিউরিটি থ্রেট মোকাবেলা করতে হলে এদেরকে ভালোভাবে নার্সিং করতে হবে, এডুকেট করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের 7 দফা প্রস্তাব রোহিঙ্গা সংকট সমাধানে ভূমিকা রাখবে বলে মনে করছেন সাধারণ রোহিঙ্গারা। And we are ready to go. We will not wait even a minute. বর্মা যাইবাল্লা ইন্দিলা ইন্টারন্যাশনাল ডায়ালগ বই দিয়া না আইতারারে বেশি শুকরিয়া করি কিয়া আর ইন্দিলা খুশি হন্দিলা খুশি তো সালি হাইলা দিবা দাস মানে বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জিবা হয়ে হতা এবার ওর আর বেশি খুশি হই। আর খানার রোহিঙ্গা আর জানর মালার
নিরাপদ যদি লেভার দিতে গেলে আর কারণ মাঝে এখন জয়া রাজি আছে হনরাও তো যাইবে ইন্টারন্যাশনাল সে তোমার ট্রফি ফাইলে মত এখন যাইবে আর অধিকার সম্মান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হলেই স্বদেশে ফিরতে রাজি রোহিঙ্গারা আমাদের 7টা ডিমান্ড দিয়ে যদি পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি 7টা ডিমান্ডরে ইমপ্লিমেন্ট করতে হলে আর এখন আর দেশের কাজ যাইবিলাতে আর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে শরণার্থীদের চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজ নেন প্রতিনিধি দলের সদস্যরা। লাবণী গুহ, দীপ্ত, বার্তাকক্ষ। এবার গাজায় ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ। গাজা দখলে অভিযান চালাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আগামী 3 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ হবে। যদিও বারবার যুদ্ধ বন্ধের কথা উঠলেও ইসরায়েলি হামলা বন্ধের লক্ষণ দেখা যাচ্ছে না। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 2 বছরের বেশি সময় ধরে নৃশংস ও বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। প্রতিনিয়ত ইসরায়েলি বোমা হামলা, গুলিবর্ষণের পাশাপাশি ক্ষুধা, পুষ্টিহীনতা ও মৃত্যুর সাথে লড়াই করছে লাখ লাখ ফিলিস্তিনি। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে গাজায় সৃষ্টি হওয়া দুর্ভিক্ষে, অনাহারে, অপুষ্টিতে মারা যাচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ। এমন পরিস্থিতিতে আগামী 3 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমগুলো বলছে গাজায় ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে। তাই ইসরায়েলকে যুদ্ধ শেষ করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। এর আগেও কয়েকবার ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও তা বন্ধ হয়নি। ট্রাম্পের আশ্বাস গাজার বাসিন্দাদের জন্য নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রেও কোনো কাজে আসেনি। খোদ ইসরায়েলেই হাজারো মানুষ যুদ্ধ বন্ধের দাবি জানালেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে গাজায় অভিযান শুরু করেছেন। লক্ষ্য পুরো গাজা দখল। যুদ্ধ বন্ধের কথা বললেও মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। তাই প্রশ্ন উঠেছে 2 বছরের বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি হামলার শেষ কোথায়? ইশরাত সুমা, দীপ্ত, বার্তাকক্ষ। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের দলীয় সব পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি জানিয়েছে ফজলুর রহমানকে গত 24 আগস্ট কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সময় 24 ঘন্টা বাড়ানো হয়। মঙ্গলবার নোটিশের জবাব দেন ফজলুর রহমান। একে সন্তোষজনক মনে করছে না বিএনপি। তারপরও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনায় নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ 3 মাসের জন্য স্থগিত থাকবে। নির্বাচনের তারিখ নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে তিনি আরও বলেন, এনসিপির ফোকাস হচ্ছে সংস্কার বাস্তবায়নের এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা। সদিচ্ছা থাকলেও রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব। এ সময় তিনি সংস্কার বাস্তবায়ন ও বিচার সম্পন্নের সুস্পষ্ট রূপরেখার দাবি জানান। গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। এই পরিবর্তনটার 3 দফা দাবি আদায়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। বুধবার সকাল 10টায় শাহবাগে এই কর্মসূচি পালন করবেন তারা। মঙ্গলবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। সে সময় শাহবাগে যান চলাচল বন্ধ ছিল। প্রকৌশলী অধিকার আন্দোলন নামের প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচিতে সারা দেশে প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান করা হয়েছে। সরকারি চাকরিতে 9ম ও 10ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটা বাতিল ও বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার না করার দাবি প্রকৌশল শিক্ষার্থীদের।
অত্যাবশ্যকীয় ওষুধের পর এবার রোগ নির্ণয়ের জন্য অত্যাবশ্যকীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা এবং তার মূল্য নির্ধারণ করছে সরকার। এজন্য বিশেষজ্ঞদের পরামর্শে একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তিনি বলেন, ইউনিয়ন থেকে জেলা ও বিভাগ পর্যন্ত এখনও প্রাথমিক সেবা নিশ্চিত করা যায়নি। প্রায় 10,000 চিকিৎসকদের পদ শূন্য। রাজনৈতিক ও ব্যক্তি প্রভাব এবং দুর্নীতিমুক্ত করে ধাপে ধাপে চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়া হচ্ছে। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্প শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বাস্তবায়ন করা হচ্ছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক SMA ফায়েজ। এর আগে হিট প্রকল্পের সাব প্রজেক্ট নির্বাচন প্রক্রিয়া এবং বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অধ্যাপক ফায়েজ বলেন, হিট প্রকল্পের বিভিন্ন সাব প্রজেক্টের মূল্যায়নে ইউজিসি সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা বজায় রেখেছে। প্রতিটি ধাপ নিয়মিতভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। ঢাকার বেশিরভাগ আসন পুনর্বিন্যাসে এলাকাবাসী আপত্তি জানালেও একটি আসন বাড়ায় খুশি গাজীপুরবাসী। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃতীয় দিনের শুনানিতে এসব কথা বলা হয়। এদিন নির্বাচন কমিশনের 6 জেলার 28টি আসনের পক্ষে বিপক্ষে 309টি আবেদনের শুনানি হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পুনর্নির্ধারিত সীমানা নিয়ে দাবি আপত্তির তৃতীয় দিনের শুনানি শুরু হয় মঙ্গলবার সকাল 10টায়। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন সহ 4 নির্বাচন কমিশনার এতে উপস্থিত ছিলেন। শুনানিতে গাজীপুরের প্রতিনিধিরা খসড়া সীমানা সমর্থন করে নির্বাচন কমিশনের প্রশংসা করেন। তবে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের প্রতিনিধিরা ফেরত চেয়েছেন 2001-এর আসন। বিজ্ঞ নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে 5টির জায়গায় 6টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য সমগ্র গাজীপুরবাসীর তরফ থেকে আমরা নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি। নরসিংদীর প্রতিনিধিরা ফেরত চেয়েছেন 2008-এর আসন, আর খসড়ার আগের সীমানা বহাল চেয়েছেন নারায়ণগঞ্জের বাসিন্দারা। সর্বস্তরের মানুষ নারায়ণগঞ্জে 5 এবং বন্দর উপজেলা সহ যেভাবে পুনর্নির্ধারিত ছিল 2008 পর্যন্ত ছিল এবং এই 30শে জুলাইয়ের গেজেট প্রকাশের পূর্বে যে অবস্থায় ছিল, আমরা সে অবস্থায় চাচ্ছি যে আমাদের 5 নম্বর আসনটি কোনো কাটাকাটি না করা হোক। তৃতীয় ভাগে শুনানি হয় ঢাকার 13টি আসন নিয়ে। ঢাকা 1 আসনে দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে 1 রাখতে ইসির সিদ্ধান্তের বিপক্ষে বেশিরভাগ আপিলকারী। আবার কামরাঙ্গীরচরের 56 ও 57 নম্বর ওয়ার্ডকে ঢাকা 7 আসনের সাথে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন অনেকে। একটি আসন যদি করা হয় দোহারকে, তাহলে দেখা যাচ্ছে যে নবাবগঞ্জে কিছু অংশ যেতে পারে, মুন্সিগঞ্জের কিছু যেতে পারে। তখন এই প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে যে উন্নয়নমূলক কাজে বাধাগ্রস্ত হয়। সাংস্কৃতিকভাবে আত্মীয়তা, রাজনৈতিক সমস্ত কিছু আমরা দোহার নবাবগঞ্জ একসাথে চলি, একসাথে খাই। আমরা দোহার নবাবগঞ্জবাসী একসাথে থাকতে চাই। আমরা চাই আমাদের কামরাঙ্গীরচরকে লালবাগের সাথে আগের ঐতিহ্য ফিরিয়ে আনবে। 83টি আসনে আপত্তি আসায় সেসব নিয়ে শুনানি করছে ইসি। আগামীকাল শেষ হবে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রে আরোপিত অতিরিক্ত 25% শুল্ক কার্যকর হচ্ছে কাল। এই সংক্রান্ত নির্দেশিকা তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন নির্দেশিকা এখনও সরকারিভাবে প্রকাশ না করা হলেও ইতোমধ্যে এর খসড়া মার্কিন সরকারি ওয়েবসাইটে দেয়া হয়েছে। বুধবারই সেটি সরকারিভাবে ঘোষণা করার কথা রয়েছে। নির্দেশিকা অনুসারে 27 আগস্ট যুক্তরাষ্ট্রের সময় রাত 12:01 থেকে শুল্ক কার্যকর হবে, অর্থাৎ ভারতীয় সময় অনুসারে বুধবার সকাল 9:31 থেকে এই অতিরিক্ত শুল্ক কার্যকর করবে মার্কিন প্রশাসন। এতে ভারতীয় পণ্য রপ্তানি 55% পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। অনূর্ধ্ব 17 নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় লেগে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানের চামলিংথন স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 3টায়। ভুটানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করার পর ভারতের কাছে বিধ্বস্ত হয় বাঘিনীরা। এরপর নেপালের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তারা। এতে 4 দলের টুর্নামেন্টে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাল সবুজের কন্যারা, আর 3 ম্যাচ জয় নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হওয়ায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার
করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। আগামী অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়া হবে এশিয়ান কাপ, যেখানে প্রথমবারের মতো অংশ নেবেন তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমারা। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে থাইল্যান্ডের বিপক্ষে 25 ও 28 অক্টোবর 2টি ম্যাচ খেলবে মেয়েরা। ম্যাচের আগে সেপ্টেম্বরের মাঝামাঝিতে ক্যাম্প শুরু করবে তারা। এশিয়ান কাপের জন্য জাতীয় অনূর্ধ্ব 20 দুই দলকেই জাপানে অনুশীলনের জন্য পাঠাতে চায় বাফুফে। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ডাকসু নির্বাচনের প্রচার শুরু, ভোটের দিন 3 স্তরে নিরাপত্তা, স্ট্রাইকিং ফোর্স থাকছে সেনাবাহিনী। কর আহরণ কমায় রাজস্ব বাড়ানোর তাগিদ সিপিডি, নইলে বিদেশি ঋণ পরিশোধ হবে বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপ শেষ, অংশীজনদের শরণার্থী ক্যাম্প পরিদর্শন। 3 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ হবে আশা ট্রাম্পের, ইসরায়েলি সেনাদের দখল অভিযান অব্যাহত। এ ছিল এখনকার মতন, আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।